অডিয়েন্স থেকে প্রায় সময় কল দিয়ে আমাদের কাছে জানতে চান মিথ্যে নারী নির্যাতন এবং যৌতুক মামলা করলে বাঁচার উপায় কি। যদি কেউ মিথ্যে নারী নির্যাতন এবং যৌতুক মামলা করে সেই ক্ষেত্রে কিভাবে বাঁচা যাবে এবং কত দ্রুত বাঁচা যাবে, এবং যদিও বাঁচা যায় তারা যে মিথ্যে মামলা করলো তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাওয়া যাবে কিনা বা তাদেরকে কোনো পানিশমেন্ট দেওয়া হবে কিনা, অথবা এই মামলায় যদি কেউ মিথ্যে সাক্ষী দেয় তাদেরকে জড়িয়ে কোনোভাবে তাদেরকে আসামি করে তাদেরকে পানিশমেন্ট দেওয়া যাবে কিনা, এই প্রশ্নগুলো বিভিন্ন অডিয়েন্স থেকে আপনারা আমাদেরকে করেন। এবং কি বর্তমানে বাংলাদেশে ম্যাক্সিমাম নারী নির্যাতন এবং যৌতুক মামলাগুলো মিথ্যে ভাবেই কিন্তু দায়ের করা হচ্ছে, এবং দিন শেষে কিন্তু পুরুষরাই জয়ী হচ্ছে। এই মিথ্যে মামলাগুলো থেকে পুরুষরা খালাস পাচ্ছে, এবং কি কোনোভাবেই তাদেরকে সাজা দিতে পারছে না। কেন সাজা দিতে পারছে না? একটাই কারণ, যে তারা মিথ্যে মামলা করছে। তবে খুব রেয়ার কয়েকটা মামলা আছে যেগুলোতে সাজা হচ্ছে, সত্যিকারিতে যারা অপরাধ করছে তাদের সাজা হচ্ছে। এখন যে সকল পুরুষরা বেসিক্যালি কোনো অপরাধ না করেও তাদের স্ত্রীরা তাদের বিরুদ্ধে মিথ্যে যৌতুক এবং নারী নির্যাতনের মামলা করে দিয়েছেন, সেই ক্ষেত্রে তাদের সহজে বাঁচার উপায়টা কি? প্রথমত ধরে নিলাম আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে মিথ্যে একটা যৌতুক মামলা করেছে। এই মিথ্যে যৌতুক মামলা অথবা নারী নির্যাতনের মামলা যদি করে, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে কোন ধারায় মামলা দিয়েছে। যৌতুক আইনের 3 ধারায় নাকি নারী নির্যাতন আইনের 11 ঘ ধারায়। যদি 11 ঘ ধারায় আর যৌতুক আইনের 3 ধারায় দেয়, তাহলে কিন্তু চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মামলাটা হচ্ছে। আর এই মামলা হওয়ার পর যদি মামলা রুজু হয়ে যায়, তখন ফার্স্ট কাজ কিন্তু আপনাকে জামিন নিতে হবে। আর জামিনটা কিভাবে নিতে হবে? যেহেতু এই মামলাগুলো আপোষযোগ্য, জামিন অযোগ্য, সেই ক্ষেত্রে আপনাকে আপোষ সূত্রে জামিন নিতে হবে। এখন বলতে পারেন আপোষটা কিভাবে করব? যদি আপনি আপনার স্ত্রীর সাথে সংসার করতে চান, তাহলে বিজ্ঞ আদালতে আপনি মেনশন করবেন যে আপনি আপোষ করবেন, সংসার করতে চাই। আর যদি মনে হয় যে না, এই স্ত্রীর সাথে আপনি সংসার করবেন না, তাহলে বিজ্ঞ আদালতে আপনি মেনশন করবেন আপনি সংসার করবেন না, কিন্তু আপনি তার দেনাপানা যা আছে, অর্থাৎ দেনমোহর, ভরণ পোষণ যা যা আছে সবকিছু পরিশোধ করে দিবেন। যখন আপনি এইভাবে বলবেন, তখন কিন্তু বিজ্ঞ আদালতে আপনাকে জামিন দিয়ে দিবে, এবং জামিন পাওয়ার পরবর্তী ডেটের ভিতরে কিন্তু আপনি বাদীর সাথে বসতে হবে, বসে বিষয়টাকে মীমাংসা করে ফেলতে হবে। আর যদি বাদী মীমাংসা নাও করতে চায়, বিজ্ঞ আদালতে ফিক্সড ডেটে আপনি যদি গিয়ে বলেন যে আমি আপোষ করতে চেয়েছি, তারা আপোষ করছে না, সেক্ষেত্রে বিজ্ঞ আদালত কিন্তু আপনার পক্ষেই থাকবে, এবং কিন্তু মামলা ট্রায়ালে চলে যাবে। আর মামলা যদি ট্রায়ালে চলে যায়, আপনি বিশ্বস্ত যে আইনজীবী ভালো জেরা করতে পারে, সাক্ষী বিষয়গুলো ভালো বোঝে, এমন আইনজীবীর মাধ্যমে যখন আপনি মামলা চালাবেন, আর বাদী পক্ষ যখন সাক্ষী দিবে, এই সাক্ষীর বিপরীতে যখন জেরা করা হবে, এই জেরার মাধ্যমে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে বেসিক্যালি আপনি পুরুষ হিসেবে তার কাছে কোনো যৌতুক চাননি, অথবা তাকে কোনো নির্যাতনও করেননি। এন্ড অফ দ্য ডে কিন্তু আপনি এই মামলা থেকে খালাস পেয়ে যাচ্ছেন। এখন ফাইনাল কোশ্চেন থাকতে পারে আপনারা, যে যদি খালাস পেয়ে যায়, এই যে স্ত্রী আমার বিরুদ্ধে এই মামলা দিল, মিথ্যে মামলা দিল, আমাকে জামিন নেওয়ালো, হয়রানি করলো, আমি কি ধরনের স্টেপ নিব, বা আমি কি পানিশমেন্ট দিতে পারবো কিনা? যদি কোনো স্ত্রী এই ধরনের কাজ করে, আর আপনি যদি এজ এ পার্সন হিসেবে, হাজবেন্ড হিসেবে ভাবেন যে আপনার স্বামী, আপনার স্ত্রী আপনাকে মিথ্যে মামলা দিয়েছে, অবশ্যই যৌতুক মামলা দিলেও কাউন্টার মামলা করতে পারবেন। নারী নির্যাতনের মামলা দিলেও নারী শিশু নির্যাতন আইনের 17 ধারায় কিন্তু আপনি কাউন্টার মামলা দিতে পারবেন। এই কাউন্টার মামলার মাধ্যমে কিন্তু আপনি চাইলে আপনার স্ত্রীকে পানিশমেন্ট দিতে পারেন। সো যেই সকল স্ত্রীরা মিথ্যে মামলা দিচ্ছেন, সাবধানতা অবলম্বন করবেন। আর যেই সকল পুরুষরা ভাবছেন যে আপনার বিরুদ্ধে সত্যিকারিতে কোনো মামলা দেয়নি, মিথ্যে মামলা দায়ের করেছে, সেই ক্ষেত্রে আপনি মামলা কন্টেস্ট করবেন, এবং এন্ড অফ দ্য ডে আপনি যখন উইন হয়ে যাবেন, আপনার স্ত্রীর বিরুদ্ধে আপনি কাউন্টার মামলা করলে কিন্তু আপনি তাদেরকে পানিশমেন্ট দিতে পারবেন, এবং কি এই সমাজ থেকে পুরুষ নির্যাতনটা অবশ্যই কমে যাবে। এরপরও যদি পুরুষ নির্যাতনের বিষয়ে বা মামলার বিষয়ে কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন।